আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2019-এর যে গণিতের প্রশ্ন, সেই প্রশ্ন থেকে 3 নম্বর দাগের সত্য মিথ্যা প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব। এর আগের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি আলাদা করে এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সমস্ত প্রশ্নের সমাধান আলোচনা করেছি। যারা দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এটা মিথ্যে হবে, কারণ তোমরা জেনে রাখবে যে 1 বছরের সুদ মানে সরল সুদ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান হয়। তবে এক্ষেত্রে একটা শর্ত তোমরা মনে রাখবে যে চক্রবৃদ্ধি সুদের পর্ব কিন্তু 1 হতে হবে। পর্ব 1 এর অর্থ কি? ধরে নাও তুমি কোথাও থেকে ব্যাংক থেকে বা কোনো সংস্থা থেকে 100 টাকা ধার নিয়েছো। এখন এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় এরকম হতে পারে, ধরো তুমি কি করলে 5 বছর পর গিয়ে টাকাটা শোধ দেবে, ঠিক আছে? 5 বছর পর তুমি টাকাটা পরিশোধ করবে, কিন্তু তুমি 5 বছরে একেবারে গিয়ে টাকাটা শোধ করবে না। এরকম তোমার হবে প্রত্যেক বছর, অর্থাৎ 1 বছর শেষে তুমি টাকা দেবে, তারপরে 2 বছর হলো, 2 বছর পর তুমি আরেকবার টাকা দেবে, এইভাবে প্রত্যেক বছর তুমি কি করবে? টাকাটা পরিশোধ করবে। এইভাবে 5 বছরে তুমি পরিশোধ করলে, এক্ষেত্রে কি হলো? তোমার বছরে কিন্তু তুমি একবারই টাকা পরিশোধ করছো। আবার এরকমও তুমি এইটাকে আমরা বলবো সুদের পর্ব 1, ঠিক আছে? এখানে আমরা n=1 বলছি, তার কারণ তোমরা বছরে 12/12, অর্থাৎ বছরে তুমি কি করছো? বছর হচ্ছে 12 মাস, ঠিক আছে? তাই 12কে 12 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 1। এই জন্য সুদের পর্ব কত হচ্ছে? 1। সুদের পর্ব 1-এর ক্ষেত্রেই কিন্তু এইটা প্রযোজ্য হবে, অর্থাৎ 1 বছরের সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সবসময় 0 হবে, অর্থাৎ কোনো পার্থক্য থাকবে না, সমান হবে। এবার আমি তোমাকে একটু ব্যাপার বলি। ধরো তুমি 100 টাকা ধার নিয়েছো, তুমি 5 বছর বা 3 বছর পর টাকাটা শোধ দেবে, কিন্তু এক্ষেত্রে তুমি কি করছো? প্রত্যেক 6 মাস অন্তর অন্তর টাকা দিচ্ছ। ধরো না, প্রথম 6 মাস পর টাকা দেবে, তারপর আবার 6 মাস, অর্থাৎ বছরে তুমি দুবার টাকা দিচ্ছ। বছরে দুবার টাকা দেওয়ার অর্থই হচ্ছে তোমার n=2, অর্থাৎ কী করে n=2 পেলে? 12 বছরে দুবার টাকা দেওয়ার মানে 6 মাস অন্তর অন্তর দিচ্ছ, তখন 6 দিয়ে ভাগ করবে, তাহলে কত হলো? 2 হলো। তাহলে সুদের পর্ব 2। এক্ষেত্রে কিন্তু 1 বছরের সুদ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে না। যে ক্ষেত্রে সুদের পর্ব 1 হবে, সেক্ষেত্রে 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 হবে, সমান, মানে পার্থক্যটা 0 হবে, কারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। পরের প্রশ্ন, AB=C², BC=A² এবং CA=B², এর যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত দিয়ে দিয়েছে কোনো 1:1। এখন দেখি আমরা এটা করে। এখন দেখো, যৌগিক অনুপাত করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে যে অনুপাতগুলো দিয়ে দিয়েছে আমরা সেগুলো প্রথমে লিখে নিই। AB=C², BC=A² আর CA=B²। যে কোনো অনুপাতের প্রথম পদটাকে আমরা বলি পূর্বপদ, আর দ্বিতীয় পদটাকে আমরা বলি উত্তর পদ, ঠিক আছে? তো যৌগিক অনুপাত বার করতে গেলে আমাদের কি করতে হয়? যতগুলো অনুপাতের যৌগিক অনুপাত বার করতে দেবে, প্রত্যেকটা অনুপাতের আমাদের পূর্বপদগুলোকে গুণ করতে হবে। এবি, বিসি আর সি, এখানে এই পূর্বপদগুলোকে তোমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এবার অনুপাত দিয়ে এবার উত্তর পদগুলোকে গুণ করতে হবে। C², A², B², ঠিক আছে? এবার এটা গুণটা করো। দেখো এখানে এ আর এ দুটো এ, বি আর বি গুণ করছি, তাহলে দুটো বি, সি আর সি গুণ করছি, মানে দুটো সি, অর্থাৎ C²। আর এখানেও থাকছে A², B², C²। দেখো দুদিকে সমান আসছে, তার অর্থ হলো 1:1, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অনুপাতগুলো দেওয়া আছে তাদের যৌগিক অনুপাত 1:1, অর্থাৎ এই যে বিবৃতিটা আছে এটা সত্য হবে। পরের প্রশ্ন, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, এটা সত্য হবে। এটা তোমাদের বইতে, পাঠ্য বইতে সবার প্রথম যে উপপাদ্যটা আছে, যেটা কিন্তু প্রমাণ পাঠ্যে তোমাদের নেই, ঠিক আছে? পাঠ্যের অন্তর্ভুক্ত নয় প্রমাণটা, কিন্তু উপপাদ্যটা আছে। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। এর অর্থ কি? ধরে নাও, অসমরেখ বিন্দু মানে যে রেখাগুলো একটি সরলরেখায় অবস্থিত হয় না, ঠিক আছে? 3টে বা তার বেশি সংখ্যক বিন্দু যখন একটি সরলরেখার উপর অবস্থিত না হয়, তখন তাদেরকে আমরা বলি অসমরেখ বিন্দু। তো সেক্ষেত্রে দেখো,
আমি এরকম তিনটে বিন্দু নিয়েছি, তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এই তিনটে বিন্দুকে যদি আমি এরকম যুক্ত করি তাহলে একটা রেখা পাবো না, কিন্তু এখানে দুটো রেখা পাচ্ছি। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা বলবো অসমরেখ বিন্দু। এখন এই অসমরেখ তিনটে বিন্দু দিয়ে কিন্তু একটা বৃত্তই আঁকা সম্ভব। এখানে কিন্তু অসংখ্য বা দুটো বৃত্তও আঁকা যায় না, এখান থেকে আমরা কেবলমাত্র একটা বৃত্তই আঁকতে পারবো। এবং সেই বৃত্ত আঁকার পদ্ধতিটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে তিনটে অসমরেখ বিন্দু আছে সেই অসমরেখ বিন্দুগুলোকে যুক্ত করো, ঠিক আছে, এরকম করে যুক্ত করবে। তারপর এই রেখাটার সমদ্বিখণ্ডক অঙ্কন করো, লম্ব সমদ্বিখণ্ডক। তোমরা জানো কম্পাসে বসিয়ে এখানে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখানে বসিয়ে আবার এখানে ছেদ করবে, এটাকে যুক্ত করবে, ঠিক আছে। একইভাবে এই রেখাটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবে, এখানে বসাবে কম্পাস দিয়ে, এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখানে বসিয়ে এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে। এবার এটা এরকমভাবে যুক্ত করবে। এটা যেখানে এই দুটো রেখা ছেদ করবে সেটাই হলো বৃত্তের কেন্দ্র। এবার তুমি যদি এই কেন্দ্রে বসিয়ে কম্পাস নিয়ে এত অবধি যদি পরিমাপ নিয়ে যদি বৃত্ত অঙ্কন করো, দেখবে একটাই বৃত্ত আঁকা সম্ভব হচ্ছে, এবং সেই বৃত্তটা দেখবে এই তিনটে বিন্দুকে স্পর্শ করে যাচ্ছে। তোমরা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, তিনটে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব, ঠিক আছে, তাহলে এটা সত্য হবে। পরের প্রশ্ন, সাইন 30° প্লাস সাইন 60° গ্রেটার দ্যান সাইন 90। আমরা করে দেখি। দেখো তোমাদের অনেকেরই এরকম ধারণা থাকতে পারে যে, আমি এটা অন্য জিনিস আগে একটু বলে দিই। ধরো সাইন 60°, অনেকেই এটা ভাবে যে সাইন আর 60 এখানে গুণ আকারে আছে। না, এটা কখনোই এরকম না। সাইন 60কে নিয়ে হয়, ঠিক আছে। সাইন 60°, এটা কোনো আলাদা রাশি না যে সাইনটা আলাদা 60টা আলাদা, তাই এটাকে আমাদের এইভাবে ভাবাটা ঠিক না। ওকে, তাহলে আমরা যদি এরকম করে আমাদের কোনো একটা মান দেওয়া থাকে, তাহলে এটাকে কখনোই আমি এইভাবে লিখতে পারবো না সাইন 60 প্লাস সাইন 30, এটা লেখা যায় না, কারণ এখানে তো গুণ নেই, এই জায়গাটা তো গুণ নেই, ঠিক আছে, তাহলে এইভাবে লেখা সম্ভব না। তো এই হিসাবে আমরা দেখে বুঝতেই পারছি যে এই দুটোর মান সমান হবে না, না সাইন 90 সমান হবে না, হয় বড় না হয় ছোটো। তাহলে বড় কি ছোট সেটা আমাদের এখন মানটা বার করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখন বার করে দেখি, সাইন 30 প্লাস সাইন 60°। আচ্ছা, সাইন 30 মান হচ্ছে হাফ, আর সাইন 60 মান √3/2। এখন দেখো হাফ মানে 0.5, আর √3/2 করলে তোমরা মোটামুটি পাবে 0.866 পাবে। 0.5 প্লাস 0.866 তাহলে কত হয়ে যাচ্ছে, 6 আর 5 13, হাতে 1, তাহলে সরি এখানে 3 হলো, সরি 1.366। তাহলে এই রকম কিছু একটা তুমি মান পাচ্ছ, এটা প্রায়, হ্যাঁ প্রায় হবে। এবার যদি আমরা সাইন 90 মানটা দেখি, সাইন 90 মান আমরা জানি সবাই 1, তাহলে দেখতে পাচ্ছি যে এই মানটা বড়, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, সাইন 30 প্লাস সাইন 60 মানটা সাইন 90 থেকে বড় হচ্ছে, অর্থাৎ এই বিবৃতিটাও কি হবে, সত্য হবে। পরের প্রশ্ন, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের, একটা শঙ্কু আছে আর একটা চোঙ আছে, যাদের ভূমির যে ভূমি সেটা সমান, আর তাদের যে উচ্চতা আছে সেটাও সমান, তাহলে এদের আয়তনের অনুপাত 1:3 হবে। হ্যাঁ দেখো এটা ব্যাপারটা কি, ধরে নাও প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে শঙ্কু, তারপর বলেছে চোঙ। এই যে আমরা শঙ্কু দেখতে পাচ্ছি আর চোঙ দেখতে পাচ্ছি, এদের কিন্তু ভূমিটা সমান। ভূমিটা সমান অর্থ কি, ভূমির ক্ষেত্রফল সমান। এটা তখনই সম্ভব যখন দুটোরই যখন ব্যাসার্ধ সমান হবে, ঠিক আছে, ব্যাসার্ধটা সমান হবে। আর এদের উচ্চতাটাও বলেছে সমান। তাহলে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। তাহলে আমরা করে দেখি। আচ্ছা দেখো, এটার আয়তন আমরা জানি, শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। দুটো ক্ষেত্রে আমরা আর এইচ কেন ব্যবহার করলাম, কারণ এখানে
দুটো এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্র, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি চোঙ আর শঙ্কু যেটা দেখতে পাচ্ছি, তাদের ভূমিটা সমান আর উচ্চতাটা সমান, এই কারণে আর আর এইচটা এখানে কিন্তু একই রাখতে হবে। এখন যদি আমরা অনুপাত বার করি, এটা ধরো নাও আমরা V1 বলছি, আর এটা ধরুন আমরা V2 বলছি, তাহলে V1:V2 কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ। এখন দুদিকেই পাই আর স্কোয়ার এইচ আছে, তাহলে কেটে গেল, তাহলে হলো 1/3:1। এখন যেহেতু এটা ভগ্নাংশের অনুপাত, তাই এটাকে আমাদের কি করতে হবে, এখানে 3 আছে আর এখানে নিচে 1 আছে, তাহলে 3 আর 1-এর লসাগু কত হয়, 3 হয়। তখন প্রত্যেকটা সংখ্যাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যেটা লসাগু হবে সেটা দিয়ে গুণ করতে হবে। এটা আমি আগেও শিখিয়েছি তোমাদের এমসিকিউ করানোর সময়, ঠিক আছে। তাহলে কত হলো 1:3, তাহলে এই বিবৃতিটাও সঠিক হলো। শেষ প্রশ্ন, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান 10। দেখো মধ্যমা আমাদের বার করতে হবে। মধ্যমা বার করতে গেলে সবার প্রথমে আমাদের তথ্যগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে, হয় ঊর্ধ্বক্রমে নাহলে অধক্রমে সাজাতে হবে, এটা সবার প্রথম কাজ, খুব সহজ ব্যাপার। তাহলে আগে এটাকে আমরা সাজিয়ে নিই। দেখো তাহলে সব থেকে ছোটো সংখ্যা দেখতে পাচ্ছি 2, তাহলে 2, তারপর 3, এবার 3 আছে একটা দুটো, আর তারপরে আছে 9, 9, 9 তিনখানা 9, আর তারপর আছে 10 একটা। তাহলে এটা কি হলো, মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজালাম, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে আছে। এখন মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর পরবর্তী আমাদের যে কাজটা সেটা আমাদের দেখতে হবে এখানে কটা তথ্য দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ n এর মান 7। যদি আমরা দেখি যে n এর মানটা বিজোড় আসছে, সেক্ষেত্রে একটাই মধ্যপদ, এখানে মধ্যপদ তো থাকবে, মধ্যপদ কিন্তু একটা থাকবে। যে ক্ষেত্রে বলছি n এর মানটা বিজোড়, এটা বিজোড় দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে n এর মানটা বিজোড় হবে সেক্ষেত্রে একটা মধ্যপদ হবে, ঠিক আছে। আর জোড় হলে দুটো মধ্যপদ হবে, এখানে বিজোড়, তাহলে এখানে একটা মধ্যপদ হবে, এবং সেটা কোনটা, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা লিখতে হবে, মধ্যমা হবে n+1/2 এততম পদ। একটু ভাষায় বুঝে নিই, n+1/2 তম পদ মানে হচ্ছে যেটা বিজোড় সংখ্যা আমরা পেলাম n এর মান, তার সাথে 1 যোগ করে যে যোগফলটা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তততম পদ হবে। অর্থাৎ এখানে 7 ছিল, তাহলে 7 + 1 8, 8/2 তম পদ, তাহলে কত হলো 4তম পদ। এখন 4তম পদ মানে কিন্তু তুমি শুধু এত অবধি করে কিন্তু ছেড়ে দেবে না, 4তম পদ মানে আমাদের গুনতে হবে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, অর্থাৎ 4তম পদ হচ্ছে 9। তাহলে আমরা মধ্যমাটা কি পেয়ে গেলাম, 9 পেলাম, কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছে 10, প্রশ্নে বলছে 10, আমাদের বেরোলো 9, সুতরাং এটা মিথ্যে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।